ফিনিক্স পাখির মতো ফিরে আসছে আওয়ামী লীগ। ভয়ে আতঙ্কে দিশেহারা বিএনপি, জামায়াত ও এনসিপি। আগামী মার্চ মাসের মধ্যে সকল বিধিনিষেধ উঠে যাওয়ার সহ সারা দেশের কার্যালয়ের রাজনৈতিক কার্যক্রম শুরু হবে বলে আমরা প্রত্যাশা করছি ইনশাআল্লাহ। এই মুহূর্তে থেকে যে সকল রাজবন্দী ভাইরা জামিনে বেরোচ্ছেন তাদের বিষয়ে ফেসবুকে পোস্ট না দেওয়াই ভালো। ভাইরা আমার, আপনারা জানেন বিগত 18 মাসে ডেভিল ইনুস ক্ষমতায় আইসে তার নামে জেলায় জেলায় বাড়ছে আ লীগের কর্মসূচি, নেতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা। তবে কি শীঘ্রই দেশে ফিরছে শেখ হাসিনা? এভাবেই ফিরে আসা যায় কিনা সেটা দেখিয়ে দেবে আওয়ামী লীগ। পদ্মাপাড়ে গুঞ্জন শোনা যাচ্ছে আওয়ামী লীগকে জাতীয় রাজনীতিতে ফেরাতে সক্রিয় ভূমিকা নিয়েছেন খোদ তারেক রহমান, যে কারণেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তাদের যেসব দলীয় কার্যালয় ছিল সেগুলি একের পর এক খুলে দেওয়া হচ্ছে। আবার শুরু হলো বিএনপির অন্যতম রাজনৈতিক কর্মসূচি চাঁদাবাজি। রাষ্ট্রপতিকে পাঠিয়েছেন আবেদন পদত্যাগের, এটুকু বলেই তিনি স্থির হয়ে বা শান্ত হয়ে বসে থাকেন নাই। তিনি রীতিমতো শিক্ষামন্ত্রীর কাছে ছুটে গেছেন, এহসানুল হক মিলন, এবং শিক্ষা মন্ত্রণালয়ে ছুটে গিয়ে শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে যে সিদ্ধান্তটা যেহেতু রাষ্ট্রপতির, কাজে রাষ্ট্রপতি সিদ্ধান্ত গ্রহণের পর শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনে প্রজ্ঞাপন জারি করবে। মানে উপাচার্যের ওপর চাপটা এমন ছিল যে তিনি যাতে এই 22শে ফেব্রুয়ারি নিশ্চিত করেন যে তার পদত্যাগের অভিপ্রায়টা কোনো নাটকের অংশ নয়, সত্যিকারের পদত্যাগপত্র আছে, এবং যেখানে যেখানে সম্ভব সেই পদত্যাগপত্র পাঠিয়ে তিনি যাতে মানে সরে দাঁড়ান। ফিনিক্স পাখির মতো ফিরে আসছে আওয়ামী লীগ। ভয়ে আতঙ্কে দিশেহারা বিএনপি, জামায়াত ও এনসিপি। ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের বিপুল বিজয়ের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মোড় নিয়েছে। গত কয়েকদিন ধরে দেশের অন্তত 15টি জেলায় দীর্ঘদিন বন্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয়গুলোর তালা স্বতঃস্ফূর্তভাবে খুলে দেওয়ার খবর পাওয়া গেছে। যদিও দলটি বর্তমানে আইনত নিষিদ্ধ এবং নির্বাচনে অংশ নিতে পারেনি, তবুও তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের এই সক্রিয়তা রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে অনেক স্থানেই আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে আসেন। জামালপুর 21 ফেব্রুয়ারি সকালে দলীয় কার্যালয় খুলে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পঞ্চগড় সদর উপজেলায় এক বিএনপি নেতার উপস্থিতিতেই আওয়ামী লীগের অফিস খোলা হয়েছে বলে জানা যায়, যা স্থানীয় রাজনীতিতে বিস্ময় তৈরি করেছে। খুলনা ও নোয়াখালী খুলনার শঙ্খ মার্কেটস্থ মহানগর অফিস এবং নোয়াখালী জেলা কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হয়ে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ছবিতে মাল্যদান করেন এবং স্লোগান দেন। ঢাকা রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে ও রাজনৈতিক কার্যালয়ের গেটে কিছু নেতাকর্মী জড়ো হলেও বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়টি এখনও পুরোপুরি উন্মুক্ত হয়নি। অন্যান্য জেলার মধ্যে যশোর, বাঘারপাড়া, কক্সবাজার, উখিয়া, হবিগঞ্জ, পাবনা এবং রাজশাহীতেও কার্যালয় খোলার খবর পাওয়া গেছে। আওয়ামী লীগের শীর্ষ নেতা আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম জানিয়েছেন, দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী তৃণমূল পর্যায়ে দলকে পুনর্গঠিত করতেই নেতাকর্মীরা মাঠে নেমেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সরকার শপথ নেওয়ার পরই মাঠে নিজেদের অস্তিত্ব জানান দিতে চাইছে আওয়ামী লীগ। গ্রিক পুরাণের ফিনিক্স পাখি যেমন নিজের ভস্য থেকেই পুনরায় জন্ম নেয়, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সবসময় এমনভাবেই ফিরে এসেছে। ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী পরিস্থিতি এবং দেশের 15টিরও বেশি জেলায় দলীয় কার্যালয় খুলে দেওয়ার ঘটনাগুলো কেবল কিছু বিচ্ছিন্ন কর্মকাণ্ড নয়, বরং এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক কৌশলের অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। জেলায় জেলায় বাড়ছে আ লীগের কর্মসূচি, নেতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা। তবে কি শীঘ্রই দেশে ফিরছে শেখ হাসিনা? প্রতিকূল পরিস্থিতি আর নানা সীমাবদ্ধতা কাটিয়ে তৃণমূলের সাংগঠনিক শক্তিতে ঘুরে দাঁড়াচ্ছে আওয়ামী লীগ। দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় নানামুখী কর্মসূচির মাধ্যমে নিজেদের সরব উপস্থিতির জানান দিচ্ছেন দলটির নেতাকর্মীরা। গত 6 দিনে চট্টগ্রাম, রাজশাহী, পাবনা, গাইবান্ধা, জামালপুর ও নড়াইল সহ অন্তত 30টি জেলা উপজেলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতির খবর পাওয়া গেছে। সাম্প্রতিক দিনগুলোতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মাঠ পর্যায়ে নিজেদের শক্ত অবস্থান তুলে ধরছেন। চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগের নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে, যা সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীও শেয়ার করেছেন। এছাড়া সাতক্ষীরার কলারোয়ায় যুবলীগ নেতাদের পুষ্পমাল্য অর্পণ ও নড়াইলের লোহাগড়ায় নেতাকর্মীদের জাতীয় পতাকা উত্তোলনের ছবি ও ভিডিও তৃণমূলের মধ্যে নতুন করে উৎসাহ উদ্দীপনা তৈরি করেছে।
রাজশাহী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে জয় বাংলা স্লোগান দিয়েছেন নেতাকর্মীরা। পাবনা ও রাজবাড়ীর গোয়ালন্দেতেও কার্যালয়গুলোতে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার স্থাপন এবং পতাকা উত্তোলনের মাধ্যমে নিজেদের নিয়ন্ত্রণ ও উপস্থিতির জানান দেওয়া হচ্ছে। যদিও পাবনায় নেতাকর্মীদের স্লোগানের পর বিরোধী পক্ষ কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা করেছে, তবে নেতাকর্মীদের মধ্যে এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি, বরং তাদের মনোবল আরও দৃঢ় হয়েছে। জামালপুরের বক্সিগঞ্জের বগারচর ইউনিয়ন এবং গাইবান্ধা পৌর শহীদ মিনারেও নেতাকর্মীদের সক্রিয়তা লক্ষ্য করা গেছে। যদিও গাইবান্ধায় জননিরাপত্তার অজুহাতে 2 নেতাকে আটক করেছে পুলিশ, তবে একে আন্দোলনের অংশ হিসেবেই দেখছেন তৃণমূলের কর্মীরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে চরম প্রতিকূল এবং বৈরী পরিবেশেও তৃণমূলের সাধারণ কর্মীরা যেভাবে রাজপথে নামছেন তা দলের প্রতি তাদের গভীর আনুগত্য ও সাহসিকতারই বহিঃপ্রকাশ। এই কর্মসূচিগুলো প্রমাণ করে যে আওয়ামী লীগ কেবল একটি দল নয়, বরং এটি একটি সুসংগঠিত বিশাল রাজনৈতিক শক্তি। বিশ্লেষকরা মনে করেন এই জনমত ও ভোটারের বিশাল অংশ এখনও দলের পাশে শক্তভাবে দাঁড়িয়ে আছে, যা দলটিকে জনবিচ্ছিন্ন করার যে কোনো প্রচেষ্টাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। মাঠ পর্যায়ের এই জাগরণ ভবিষ্যতে আওয়ামী লীগের পুনর্গঠন ও বড় ধরনের রাজনৈতিক প্রত্যাবর্তনে অন্যতম ভিত্তি হিসেবে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে। আবার শুরু হলো বিএনপির অন্যতম রাজনৈতিক কর্মসূচি চাঁদাবাজি। সাভারের রেডিও কলোনিতে ফুটপাতে ডাব বিক্রি করে সংসার চালান নূর আলম। সকালে ভ্যান নিয়ে বসেছিলেন, বেলা 11টার দিকে 8-10 জনের একটা দল এসে চাঁদা চাইল, দিতে পারেননি। ফলাফল 200 পিস ডাবসহ পুরো ভ্যানটাই গায়েব। আরেকজন ডাব বিক্রেতা সাজিবুল ইসলাম রনির ক্ষেত্রেও একই ঘটনা। এই ভদ্রলোকেরা ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন 200 থেকে 500 টাকা চাঁদা তোলেন। এই কাজের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন বাবু। এখন প্রশ্নটা হলো, এটা কি আদৌ অবাক হওয়ার মতো কিছু? বিএনপি একটা দল হিসেবে তৈরিই হয়েছিল সেনা ছাউনিতে জিয়াউর রহমানের হাতে। গণতন্ত্রের সাথে তার সম্পর্ক জন্মের দিন থেকেই নামে মাত্র। যে দলের শুরুটাই হয়েছে বন্দুকের জোরে ক্ষমতা দখলের মধ্য দিয়ে, সেই দলের কর্মীরা ফুটপাতের ডাব বিক্রেতার কাছ থেকে চাঁদা তুলবে, এটাই স্বাভাবিক। এটা তাদের রাজনৈতিক সংস্কৃতি রহস্য, বিচ্যুতি নয়। আরমান হোসেন বাবু নিজেকে পরিচয় দেন বিএনপি নেতা হিসেবে। দাবি করেন সাভারের এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের আস্থাভাজন মানুষ তিনি। মাদক ব্যবসার অভিযোগও আছে তার বিরুদ্ধে, কিন্তু তারপরেও তিনি এলাকায় বহাল তবিয়তে আছেন। কারণটা সহজ, তিনি দলের কাজই করছেন। এই ঘটনাটা ঘটেছে 19 ফেব্রুয়ারি 2026 সালে। তারেক রহমান এখন দলের প্রধান। লন্ডনে থেকে এসে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছেন প্রধানমন্ত্রীর চেয়ার দখল করে। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত একজন মানুষ, যিনি দেশে পা রাখতে পারেননি বহু বছর, তিনি এখন দলের হাল ধরেছেন। আর তার দলের কর্মীরা মাঠে ডাব বিক্রেতার ভ্যান ছিনিয়ে নিচ্ছে। এই দুটো জিনিস আসলে একই সূত্রে গাঁথা। বিএনপির সমস্যার নেতৃত্বের সংকট নয়, সমস্যা হলো দলটির মজ্জায় যে রাজনীতি আছে সেটা সবসময়ই এরকম ছিল। ক্ষমতায় থাকলে রাষ্ট্রীয় সম্পদ লুট, ক্ষমতার বাইরে থাকলে চাঁদাবাজি। ফুটপাতের ডাব বিক্রেতা থেকে বড় ব্যবসায়ী সবাইকেই গুনতে হয় এই দলের লোকজনকে। এটা নতুন কিছু না, এটা ধারাবাহিকতা। সাংবাদিকরা আরমান হোসেন বাবুকে ফোন করেছিলেন, পরিচয় পেয়ে ফোন বন্ধ করে দিয়েছেন। এই একটা কাজেই বোঝা যায় লোকটা কতটা জবাবদিহিতার মধ্যে আছেন। উত্তর দিতে হবে না, কারণ উপরে ছাদ আছে, ছাদটা দলীয়। নূর আলমের 200টা ডাব আর একটা ভ্যান গেছে, এটা ছোট ঘটনা মনে হতে পারে, কিন্তু এই ছোট ঘটনাটাই বলে দেয় 5 অগস্টের পর বিএনপি ক্ষমতার কাছাকাছি এসেছে, আর তার সাথে সাথে পুরনো অভ্যাসগুলোও ফিরে আসছে একে একে। কোনো লজ্জা নেই, কোনো জবাবদিহি নেই, কোনো পরিবর্তন নেই। আগামী মার্চ মাসের মধ্যে সকল বিধিনিষেধ উঠে যাওয়ার সহ সারা দেশের কার্যালয়ের রাজনৈতিক কার্যক্রম শুরু হবে বলে আমরা প্রত্যাশা করছি ইনশাআল্লাহ। এই মুহূর্ত থেকে যে সকল রাজবন্দী ভাইরা জামিনে বেরোচ্ছেন তাদের বিষয়ে ফেসবুকে পোস্ট না দেওয়াই ভালো। ভাইরা আমার, আপনারা জানেন বিগত 18 মাসে ডেভিল ইনুস ক্ষমতায় আইসে তার নামে থাকা যে সকল মামলাগুলো ছিল সেগুলো সে নির্ভয়া দেশে তুলে নিচ্ছে। একটা ব্যক্তি যদি ভালো হয়, তার মামলা সে ক্ষমতা পাইয়ে নির্ভয়া দেশে তুলে নেয় না। এটা আদালতের কাজ, বিচারের মাধ্যমে যদি সে নির্দোষ হয়, এমনি সে খালাস পাবে। এইখানেই গলদ আছে, তাকে নির্ভয়া দেশে তুলে নেয়, এটাও বেআইনি। এর বিরুদ্ধে তাকে কিন্তু মামলা দিয়ে গ্রেফতার করা যায়। আপনারা জানেন ডেভিল ইনুস 66 কোটি টাকা মওকুফ সহ গ্রামীণ বিশ্ববিদ্যালয়, গ্রামীণ টেলিকম, গ্রামীণ ট্রাস্ট, মানব পাচারের লাইসেন্স সহ সর্বশেষ গ্রামীণ সিমের কিট 1000 কোটি টাকা রাষ্ট্র থেকে কিটছে মাগনা নিয়ে গেছে। ট্যাক্স দেওয়ার কথা শুনলে শৈল আগুন জ্বলে। এই 18 মাসে বাংলাদেশ ব্যাংকে জানাইছে 3,54,000 কোটি টাকা সে ঋণ করে ফেলছে। 13 লক্ষ মানুষকে বেকার করে দিছে। হাজার হাজার শিল্প কারখানা মালিকগুলো বন্ধ করে দিয়ে বাধ্য হয়েছে। গাজী গ্রুপের সহ শীর্ষ প্রতিষ্ঠান
সহ বাংলাদেশের প্রথম শ্রেণীর মিডিয়াগুলো মত তৈরি করে কিভাবে জ্বালাই দেওয়া হয়েছে। ডেভিল ইউনূস একজন শীর্ষ সন্ত্রাসীদের গডফাদার, ডেভিল ইউনূস একজন নরপশু নরখাদক। এই সন্ত্রাসীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাইতে হবে ওকে। আপনারা জানেন এই যতগুলো সমন্বয় দেখেন এরা সবগুলো টোকাই, এরা ছিল ফকিন্নির ভূত। তারা আজকে হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছে। আপনারা জানেন ভাই আমার, আজকে আমরা দেখতেছি এই কুখ্যাত উপদেষ্টাদেরকে সেফ এক্সিট দেওয়া, মানে তারা যাতে নিরাপদে প্রস্থান দেওয়ার কার সাথে চলতেছে ভিতরে। এটা কিন্তু দেশের জনগণ মাইনে নেবে না। দেশের মানুষের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করতে হবে, সোচ্চার হইতে হবে। এদের হাতে কিন্তু আমাদের এই 3,54,000 কোটি টাকা ওদের পকেটে। কয়েক দেশে কোথাও কোনো একটা উন্নয়নের কোনো কিছু আপনারা পাইছেন? কোন উন্নয়ন নাই, শুধু ওদের অ্যাকাউন্টের উন্নয়ন হয়েছে ভাইয়ের আমার। আজকে আমরা দেখতেছি সাম্রাজ্যবাদ আমেরিকার সাথে যে গোপন চুক্তি, সেই চুক্তির মাধ্যমে পুরো দেশটাকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশটাকে খোপলা করে দিয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা সহ পুরো বাংলাদেশের মানচিত্রটাকে বিক্রি করে দিচ্ছে ডেভিল ইউনূস। আর সেটা এখন বাস্তবায়ন করার লক্ষ্যে এই যে বিএনপি সরকারকে দিয়ে পায় তারা চলতেছে ভিতরে। আমরা সেই তথ্যগুলো পাইতেছি ভাইয়ের আমার। দেশের জনগণকে ঐক্যবদ্ধ হইতে হবে। আওয়ামী লীগের প্রত্যেকটা ইউনিট আমি বারবার বলি ভাইয়ের আমার, আপনারা যদি ঐক্যবদ্ধ না হন, আপনারা যদি দুর্বল নেতৃত্ব দূরে সরাই দিয়া সক্রিয় নেতৃত্ব যদি তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু আগামীতে আমাদের বিজয় অর্জন সম্ভব হবে না। আগামীতে এই সকল দেশদ্রোহীগুলো কিন্তু পার পেয়ে যাবে। এমন বাংলাদেশটা কিন্তু আপনি চান নাই, আমি চাই না, আমরা কেউই চাই না। যারা 71 মুক্তিযুদ্ধে বিশ্বাসী, যারা বীর মুক্তিযোদ্ধা রয়েছে, যারা ভাষা সৈনিক রয়েছে, তারা কিন্তু আজকে এই বাংলাদেশটাকে তারা চায় না। আজকে বাংলাদেশটাকে পুরো ক্রাশ করে ফেলাইছে স্বাধীনতা বিরোধীগুলা, এই কুখ্যাত সন্ত্রাসী সমন্বয়গুলা, আজকে দেশদ্রোহীগুলা, এই ইউনূসের মতো দেশদ্রোহীগুলা পুরো বাংলাদেশটাকে গ্রাস করে ফেলছে। আজকে 71-এর কথা বলা যায় না, মুক্তিযুদ্ধের কথা বলা যায় না। আজকে মুক্তিযুদ্ধের কোথায় স্মৃতিস্তম্ভ করেছে, সবকিছু ধ্বংস করে দিয়েছে। দেশের অর্থনীতি বলেন, দেশের সংস্কৃতি বলেন, দেশের এমন একটা খাত যায় যে খাতা ধ্বংস করে দেয় ডেভিল ইউনূস। আমরা জানি কি ধরনের নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের কথা এখন নাইবা বললাম, ভবিষ্যতে বলা যাবে, কিন্তু কোনোভাবে একজন উপদেষ্টাকে ছাড় দেওয়া যাবে না, কোনোভাবে একজন সমন্বয়কে ছাড় দেওয়া যাবে না। কোনো দেশদ্রোহী, কোনো স্বাধীনতা বিরোধী, কোনো দেশ বিরোধী, কোনো রাজাকারের বাচ্চা, রাজাকারের শাবকদের কোনো প্রকার ছাড় দেওয়া যাবে না। এরা দেশ থেকে বের হয়ে যাইতে পারলে এরা বিদেশে যাইও এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এই দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। সুতরাং এদেরকে ধরে ধরে শাস্তির আওতায় আনতে হবে, এদের ধরে নিশ্চিহ্ন করে দিতে হবে। আর আমরা স্বাধীনতার 55 বছর পরে এই আমরা স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে না, আমরা আর করবো না। এই প্রজন্মের লড়াই সংগ্রাম একেবারে ইতি টেনে দেবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ আমরা নির্মাণ করবো। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কখনো কোনো স্বাধীনতা বিরোধী কি জিনিস ছিল তারা ইতিহাসে ধ্বংস হয়ে গেছে। তারা এই প্রজন্মের জেনজি জেনারেশন তাদেরকে ধ্বংস করে দিয়েছে, এটা ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে। সুতরাং তাদের জন্য আমরা আমাদের নিরাপদ বাংলাদেশ, নিরাপদ মানচিত্র আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। সেই কারণে আমার ভাইরা আমার, এই মুহূর্ত থেকে স্বাধীনতা নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগের নিষ্ক্রিয় নেতৃত্বকে দূরে সরিয়ে দিয়ে সক্রিয় নেতৃত্ব আপনাদের তৈরি করতে হবে। সেই বিষয়ে প্রতিবাদ করতে হবে। প্রত্যেকটা ইউনিটে, প্রত্যেকটা জেলা উপজেলা, একেবারে হাইকমান্ড সহ, একেবারে কেন্দ্রীয় কমিটি সহ নিষ্ক্রিয় নেতৃত্বকে দূরে সরাই দিতে হবে। খুদে খুদে বের করতে হবে কোন এমপি, কোন মন্ত্রী, কোন নেতা স্বাধীনতা বিরোধীদের সাথে আঘাত করে 18 মাস চলেছে, কোন নেতা বিগত 12 তারিখের নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের কাছে জননেত্রী শেখ হাসিনার বার্তা পৌঁছে দেয় নাই, তাদেরকে নোট করতে হবে, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, তাদেরকে এই মুহূর্তে থেকে দল থেকে দূরে সরিয়ে দিয়ে সক্রিয় নেতৃত্ব তৈরি করতে হবে। মনে রাখবেন, আওয়ামী লীগকে যদি ঝেলে সাজাতে না পারেন, দুর্বল নেতৃত্ব দূরে সরাই দিয়ে সক্রিয় নেতৃত্ব যদি না আনতে পারেন, তৃণমূলকে যদি ঐক্যবদ্ধ করতে না পারেন, তাহলে কিন্তু আমাদের বিজয় সম্ভব হবে না। মাননীয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল সাহেব সহ সংশ্লিষ্ট সকলের কাছে বিনয় অনুরোধ করবো, আওয়ামী লীগকে অনতি বিলম্বে খুবই দ্রুত সময়ের মধ্যে একজন মুখপাত্র তৈরি করুন। মাননীয় নেত্রীর কাছে মেসেজগুলো পৌঁছে দিন আপনারা ভাইরা আমার। এই বিষয়ে আপনাদের সক্রিয় হতে হবে, এই বিষয়ে জোরভাবে প্রতিবাদ করতে হবে, জোরভাবে আবেদন জানাইতে হবে। অনেক বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, অনেক বড় লড়াই সংগ্রাম করতে হবে। ওই স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা সমন্বয় দেশদ্রোহীগুলা, এই জুলাই জঙ্গিরা কিন্তু খুব সহজে ছেড়ে দেবে না। তাদের বিরুদ্ধে সম্মুখ শান্তি রাজপথে থেকে সম্মুখভাবে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে হবে, বাংলাদেশের মানচিত্র তাদের জন্য হারাম করে দিতে হবে। আর সেই জন্য কিন্তু দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে ভাইরা আমার। সেই আন্দোলনের বিজয়ের জন্য অবশ্যই তৃণমূল ঐক্যবদ্ধ করতে হবে, দুর্বল নেতৃত্ব দূরে সরাই দিতে হবে, তা না হলে কিন্তু বিজয় আনা যাবে না। এই বাংলার জমিনে যত সময় পর্যন্ত একটা স্বাধীনতা বিরোধী, একটা জুলাই জঙ্গির সর্বশেষ প্রজন্ম বলবে যে আমি তো ওইখানে ছিলাম না, কিন্তু আমি রাজাকারের উত্তরসূরি, ওই রাজাকারের উত্তরসূরি থেকে রক্ত কথা বলে, জেনেটিক কথা বলে। সুতরাং আমরা স্বাধীনতা বিরোধীদের সর্বশেষ শাবক, সর্বশেষ প্রজন্মকে ধ্বংস করে দেবো ইনশাআল্লাহ। সর্বশেষ প্রজন্ম যত সময় পর্যন্ত নিঃশ্বাস নেবে, তত সময় পর্যন্ত আমরা আমাদের লড়াই চালাই যাবো ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এভাবেই ফিরে আসা যায় কিনা সেটা দেখিয়ে দেবে আওয়ামী লীগ। পদ্মাপাড়ে গুঞ্জন শোনা যাচ্ছে আওয়ামী লীগকে জাতীয় রাজনীতিতে ফেরাতে সক্রিয় ভূমিকা নিয়েছেন খোদ তারেক রহমান, যে কারণেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তাদের যেসব দলীয় কার্যালয় ছিল সেগুলি একের পর এক খুলে দেওয়া হচ্ছে। যদিও কোনো কোনো প্রান্ত থেকে খবর এসেছে আওয়ামী লীগের দপ্তর খোলার পর সেগুলি আবার বন্ধ করে দেওয়া হচ্ছে। ক্ষমতা ছাড়ার সময় আওয়ামী লীগ যে অজনপ্রিয়তা তুঙ্গে ছিল, গত 1.5 বছরে তাদের সেই জনপ্রিয়তা আকাশচুম্বী হয়েছে। মানুষের মুখে মুখে আজ একটাই কথা, আগের সরকারই ভালো ছিল। এমনকি বিভিন্ন গোপন গোয়েন্দার রিপোর্টে উঠে এসেছে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ভূমিধস বিজয় পেত। আর এই আশঙ্কা থেকেই কি নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হয়নি? জনমনের সন্দেহ এখন বিষ-বাষ্পের মতো ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা নিশ্চিত ছিলেন যে বিএনপি ক্ষমতায় এলে তারা আওয়ামী লীগের ফেরার পথ তৈরি করে দেবে। গত চলতি বছর জানুয়ারিতে টাইম ম্যাগাজিন তারেক রহমানের একটি সাক্ষাৎকার প্রকাশ করে, আর সেই সাক্ষাৎকারে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি সরাসরি উত্তর দেননি, তবে বলেছেন রাজনীতিতে কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা তিনি পক্ষপাতী নন, তিনি এটা বিশ্বাস করেন না। এই বিষয়ে তার একটি স্পষ্ট অবস্থান রয়েছে। তারেক যা বলেছেন তার বাংলা তর্জমা করলে দাঁড়ায় যে কোনো দল নিষিদ্ধ নয়। আজ যদি একটা দল নিষিদ্ধ করা হয়, তবে কাল আমার দলও নিষিদ্ধ হবে না, তা নিশ্চয়তা কি? তারেক রহমান বুঝিয়ে দিলেন যে তিনি এই ধরনের নিষেধাজ্ঞার মোটেই পক্ষপাতী নন। ভোটের আগে পদ্মাপাড়ে যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। জামায়াত প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছেন। অপরদিকে আওয়ামী লীগ জাতীয় রাজনীতিতে ফেরার জন্য তৎপর হয়ে উঠেছে। 24-এর 5ই আগস্টে গণ অভ্যুত্থানের চাপে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান শেখ হাসিনা। তারপর থেকে তিনি দিল্লিতেই রয়েছেন। একাধিকবার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হাসিনার প্রত্যর্পণ চেয়ে বিদেশ মন্ত্রকে চিঠিও দিয়েছে,
কিন্তু সেই দিল্লি সেসব চিঠির কোনো জবাব দেয়নি। জুলাই গণহত্যার মামলায় বাংলাদেশের আদালতে হাসিনা দোষী সাব্যস্ত হয়েছেন, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কিছুদিন আগে প্রবীণ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে হাসিনা ও আওয়ামী লীগের প্রত্যর্পণ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সালাউদ্দিন জানিয়েছেন যে হাসিনার প্রত্যর্পণের বিষয়টি ভারত এবং বাংলাদেশের বিদেশ মন্ত্রকের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। তবে প্রত্যর্পণের দাবিকে সমর্থন করে বিএনপি। বার্তা সংস্থা এপির এক সাংবাদিকের হাসিনার প্রত্যর্পণ নিয়ে বিএনপির এই বর্ষিয়ান নেতাকে প্রশ্ন করেন। জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন যে আমাদের বিদেশমন্ত্রী হাসিনার প্রত্যর্পণ চেয়েছেন, আমরাও তা সমর্থন করি। আইন অনুযায়ী প্রত্যর্পণের দাবি আমরা সব সময় জানিয়ে এসেছি, এটা দুই দেশের বিদেশ মন্ত্রকের ব্যাপার। আমরাও হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারত সরকারকে অনুরোধ করেছিলাম। প্রবীণ এই বিএনপি নেতা জানিয়েছেন যে তার দল ভারত সহ সব প্রতিবেশী দলের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, সাম্যের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রয়োজন। তারেক রহমান ইদানিং রিকনসিলিয়েশনের কথা বলেছেন, বলছে সংঘাত নয়, সবাই মিলেমিশে কাজ করবে। বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে দলটি ভীষণভাবে জড়িত। আওয়ামী লীগ মানে একটা আবেগ, ফলে দলকে বাদ দেওয়ার অর্থ বাংলাদেশের জাতীয় রাজনীতিতে একটা শূন্যস্থান তৈরি হওয়া। তাদের বাদ দিয়ে বাংলাদেশ পূর্ণ গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে না। বলা হচ্ছে লন্ডনে তারেক রহমান থাকাকালীন তার সঙ্গে ভারতীয় হাই কমিশনারের বৈঠকে বেশ কিছু বোঝাপড়া হয়েছে, আর সেই বোঝাপড়ার মধ্যে রয়েছে ইনক্লুসিভ ডেমোক্রেসি, আর সেটা তখনই সম্ভব হবে হাসিনা সহ আওয়ামী লীগকে জাতীয় রাজনীতিতে ফিরিয়ে আনার। এমন দাবিও করা হচ্ছে যে তারেকের ঢাকা ফেরার ব্যাপারে হাত রয়েছে দিল্লির। তাকে এই শর্তেই দেশে ফিরতে দেওয়া হয়েছে যে দেশে ফিরে তার প্রথম কাজ হবে হাসিনাকে ফেরানোর ব্যবস্থা করা। সেটা তিনি করেন কিনা এখন সেটাই দেখার বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, যাকে বর্তমানে ক্ষমতাসীন বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের শীর্ষ নেতৃত্ব ডাকসু নির্বাচনের দিনেই তার সামনে বসে চোখে চোখ রেখে এখন থেকে তারা তার নেতৃত্বাধীন প্রশাসনকে জামাতি প্রশাসন হিসেবে অভিহিত করতে চান, এই মন্তব্য করে শিরোনাম হয়েছিলেন। ছাত্র দলের বিচারে, ছাত্র দলের মন্তব্যে জামাতি প্রশাসন হিসেবে চিহ্নিত এবং জামাত ঘনিষ্ঠ, জামাতকে আশকারা দেওয়া এই উপাচার্য নিয়াজ আহমেদ খান বিএনপি ক্ষমতায় এলেই যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিস্থিতি পাল্টে যেতে পারে সম্ভবত সেটা অনুমান করেই নির্বাচনের দুদিন আগে একরকম চমক সৃষ্টি করে তিনি পদত্যাগ করতে চান এমন একটা সংবাদ সম্মেলন করে শিরোনাম হয়েছিলেন। তো সেই সংবাদ সম্মেলনের পরেই সকলে শিরোনাম করেছিল এমন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান পদত্যাগ করতে যাচ্ছেন। কিন্তু তার দুদিন পরেই তার কিছুক্ষণ পরে নিয়াজ আহমেদ খান এই যে তার এই পদত্যাগকে ব্যাখ্যা করে বলতে শুরু করেন যে তিনি পদত্যাগের অভিপ্রায় জানিয়ে রাখলেন, এই মুহূর্তেই তিনি পদত্যাগ করছেন না। তখন থেকে একটা সন্দেহের সৃষ্টি হয় যে পদত্যাগের অভিপ্রায় জানিয়েছেন বটে, কিন্তু তাহলে তিনি কবে সরে যাওয়ার কথা ভাবছেন, তার ইঙ্গিত পেলে সরে যাওয়ার অপেক্ষা করছেন। এসব প্রসঙ্গ তখন আলোচিত হতে শুরু করে, কিন্তু খুব স্বাভাবিকভাবেই জাতীয় নির্বাচনের উত্তেজনায় সব ধামাচাপা পড়ে যায়। আর নিয়াজ আহমেদ খান যে নানা শিবিরে নানা রকম চেষ্টা করে যাচ্ছেন সেটা বোঝা যাওয়া শুরু হয়েছিল ডাকসু নির্বাচনের পরপর 2025-এর নভেম্বরে এই খবর বেরিয়ে আসে যে ইউনূস সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডেনমার্কে তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগদান করতে, ডাকসু নির্বাচনের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার পরিস্থিতি যে একরকমের জটিল হয়ে উঠতে পারে জামায়াতে ইসলামী ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতা এলে, সেটা আঁচ করে নিয়াজ আহমেদ খান আগে থেকেই একরকমের সেফ এক্সিটের জন্য সরকারের সঙ্গে তদবির করছিলেন এবং তার প্রেক্ষিতে ইউনূস সরকার ডেনমার্কের রাষ্ট্রদূত হিসেবে তাকে পাঠাতে নভেম্বর মাসেই খবর বেরিয়ে আসে যে ডেনমার্ক সরকারের কাছে রীতিমতো চিঠি লিখে রেখেছে, যে চিঠির একটা চূড়ান্ত জবাব 3-4 মাসের মধ্যে পাওয়া যাবে। এর মধ্যে তারেক রহমান ডিসেম্বরে দেশে ফিরে আসেন। নিয়াজ আহমেদ খান দৌড়ে তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করতে যান, যে এই ইঙ্গিত পেতে যে তারেক রহমান আসলে নিয়াজ আহমেদ খানকে ভিসি হিসেবে রেখে দিতে রাজি কিনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ভিসিকে তিনিও কি জামাতি প্রশাসনের অংশ মনে করছেন ছাত্রদল নেতৃবৃন্দের মতোই, নাকি বিএনপির এই শীর্ষ নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ভিসিকে নিরপেক্ষ মনে করে বা ছাত্রদল কিংবা বিএনপির রাজনীতির জন্য ক্ষতিকর নয় এমন মনে করে রেখে দিতে রাজি। এটা আজ করতে নিয়াজ আহমেদ খান ছুটে গিয়েছিলেন তারেক রহমানের কাছে। সম্ভবত সেখান থেকেও কোনো গ্রিন সিগন্যাল না পেয়ে অবশেষে নির্বাচনের দুদিন আগে তিনি অভিপ্রায় ব্যক্ত করে রাখেন যে তিনি পদত্যাগে রাজি। খুব স্বাভাবিক, যদি জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতো নিয়াজ আহমেদ খান জানেন যে তার পদত্যাগ করার প্রয়োজন পড়তো না এবং তিনি ক্ষমতায় বা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থেকে যেতে পারতেন। এরপর 21শে ফেব্রুয়ারি, যেদিনের পুরো মূল কর্মকাণ্ড মনোযোগ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনারকে কেন্দ্র করে, ওই দিনটির পরেই 22শে ফেব্রুয়ারি সকাল থেকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যে সত্যি সত্যি আমি পদত্যাগ করেছি, আমি এক্ষুনি সরে যেতে রাজি, এসব বিবৃতি দেওয়া শুরু করলেন, সংবাদ মাধ্যমে যোগাযোগ করা শুরু করলেন। তাতে পরিষ্কার নির্বাচনের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির উপর যেমনটা ধারণা করা গিয়েছিল, চাপ ক্রমাগত বাড়ছিল যে পদত্যাগের অভিপ্রায়কে তিনি যাতে পদত্যাগে পরিণত করেন, তিনি যাতে সরে দাঁড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্ব থেকে। আর সম্ভবত 21শে ফেব্রুয়ারি যখন পুষ্পস্তবক অর্পণ করতে শহীদ মিনারে উপস্থিত হন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এবং প্রটোকল অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাদের স্বাগত জানাতে সেখানে যান, তখন আবারও সকলের মনোযোগ, হয়তো কে বলতে পারে তারেক রহমানেরও মনোযোগ আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির দিকে পড়ে যে এই ব্যক্তিটি এখনো দায়িত্বে আছেন, যাকে বিএনপির রাজনীতি জটিল হয়ে উঠল যে পুরো নির্বাচনের আগের সময়টা, এবং ধারণা করা হতে শুরু করলো, আশঙ্কা করা হতে শুরু করলো যে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু ছাত্র শিবিরের বিপুল বিজয়ে একরকমের ফলাফল দিয়ে দিয়েছে, একরকমের রায় দিয়ে দিয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি সম্পর্কে, কাজেই জাতীয় নির্বাচনেও নিশ্চয়ই সেই রায় প্রতিফলিত হবে। অর্থাৎ ছাত্র শিবির জিতেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে, কাজেই জিতবে জাতীয় সংসদ নির্বাচনেও জামায়াতে ইসলামী। এমন একটা সমীকরণ যে একটা বিশেষ চাপ তৈরি করলো বিএনপির রাজনীতির উপর, সেটা শুরু হলো যে বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসনিক পদে থাকা ব্যক্তিকে বিএনপি রাজনীতি
রাজনীতির ব্যক্তিবর্গ জামাতি বলে মনে করেন, সেই ব্যক্তিটি এখনো রয়ে গেছেন। সম্ভবত তারেক রহমানের দৃষ্টি তাতে আকর্ষিত হয় ছাত্রদল নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দের, এবং তারপরে তাকে একটা ডেডলাইন দিয়ে দেওয়া হয়, যে কারণে 22 তারিখ সকালে প্রথমে তার উপাচার্যের জনসংযোগ পরিদপ্তর থেকে জানানো হয় সত্যি সত্যি বিসি সরে যাচ্ছেন। তিনি তার পদত্যাগের অভিপ্রায় এরই মধ্যে রাষ্ট্রপতিকে জানিয়েছেন। রাষ্ট্রপতি বরাবর আবেদন করা হয়েছে, রাষ্ট্রপতি এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন, এবং তারপর কিছুক্ষণ পরেই এ খবর আসা শুরু করে যে উপাচার্য এই অভিপ্রায় ব্যক্ত করেছেন এবং রাষ্ট্রপতিকে পাঠিয়েছেন আবেদন পদত্যাগের। এটুকু বলেই তিনি স্থির হয়ে বা শান্ত হয়ে বসে থাকেন নাই, তিনি রীতিমতো শিক্ষামন্ত্রীর কাছে ছুটে গেছেন এহসানুল হক মিলন, এবং শিক্ষা মন্ত্রণালয়ে ছুটে গিয়ে শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে যে সিদ্ধান্তটা যেহেতু রাষ্ট্রপতির, কাজে রাষ্ট্রপতি সিদ্ধান্ত গ্রহণের পর শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনে প্রজ্ঞাপন জারি করবে। মানে উপাচার্যের উপর চাপটা এমন ছিল যে তিনি যাতে এই 22 ফেব্রুয়ারি নিশ্চিত করেন যে তার পদত্যাগের অভিপ্রায়টা কোনো নাটকের অংশ নয়, সত্যিকারের পদত্যাগপত্র আছে, এবং যেখানে যেখানে সম্ভব সেই পদত্যাগপত্র পাঠিয়ে তিনি যাতে মানে সরে দাঁড়ান। বাংলাদেশে যেমনটা বরাবর হয়ে এসেছে, ক্ষমতার পরিবর্তন ঘটেছে, সাথে সাথে বিশ্ববিদ্যালয়গুলোতে, বিশেষভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, হলগুলোতে, ছাত্র সংসদে, বড় ধরনের ছাত্র রাজনীতিতেও ক্ষমতার পরিবর্তন ঘটে গেছে, ক্ষমতার পালাবদল ঘটে গেছে। এই যে 2024 আগস্টের পর থেকে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুছিয়ে বসতে পারে নাই, কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পূর্ণাঙ্গভাবে শুরু করতে পারে নাই, ছাত্র শিবিরের দোর্দণ্ড প্রতাপে এবং নানা রকম প্রতিরোধ প্রতিবাদের মুখে সেই ছাত্রদল যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এখন আবারও তাদের নিয়ন্ত্রণে নিতে চাইবে, ছাত্রদল যে দোর্দণ্ড প্রতাপে আবারও তাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করবে, তাদের কর্মসূচি শুরু করবে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যে সবচেয়ে শক্তিশালী ছাত্র সংগঠন হয়ে উঠবে বিএনপির শাসনামলে ছাত্রদল, এই রাজনৈতিক সমীকরণ বুঝতে যে বিরাট রাজনৈতিক বিশেষজ্ঞ হতে হয় না, এটা ছাত্র শিবিরের সাদিক কায়েম, এস.এম. ফারহাদ, মহিউদ্দিন সহ সকল নেতৃবৃন্দ বোঝেন। কাজে তারা এই সময়টা একরকমের ধৈর্যের পরিচয় দিচ্ছেন। এমনকি ডাকসু বিপিআরজিএস প্রোটোকল রক্ষার্থে 21 প্রথম প্রহরে যে ফুল দিতে গেছেন শহীদ মিনারে, সেটাও কিন্তু বিরাট একটা শোডাউন করেন নাই। একে তো তাদের একদিকে একটা আদর্শিক রাজনৈতিক বিরোধিতা আছে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার ব্যাপারে, যে এটা ধর্মসম্মত কিনা, তারপর তারা যে দিতে গেছেন, এমনকি ডাকসুর পূর্ণাঙ্গ প্যানেলকে তারা জড়ো করেন নাই, ছাত্র শিবিরের হল সংসদের সকল নেতা কর্মীকে তারা আসতে বলেন নাই। মানে এটা নিয়েও একটা কোনো শো ডাউন, কারণ যে কোনো রকম ছাত্র শিবিরের শো ডাউন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন যে তাদেরকে একটা বড় ধরনের বেকায়দায় ফেলবে, ছাত্র শিবির এই ব্যাপারটা খুব ভালো করে বোঝে, কারণ ছাত্র দল একেবারে প্রস্তুত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের শো ডাউনের মাধ্যমে পূর্ণাঙ্গভাবে পূর্ণ সক্ষমতায় তাদের রাজনৈতিক কর্মসূচি শুরু করতে, তাদের সাংগঠনিক কার্যকলাপ শুরু করতে, যেটার জন্য তারা অপেক্ষা করছে সেই 24 আগস্ট থেকে। এবং